আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে জমান রচিত ইজি প্লাস হ্যান্ডআউট অ্যান্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিউটোরিয়াল বিষয় ওয়ার্কশিট অষ্টম ক্লাস। আজকের ক্লাসে আমরা আমাদের বোর্ড প্রশ্ন 2012 সাল, 2013 সাল এবং 2014 সাল এই তিনটি সালে যে সমস্ত প্রশ্নগুলো এসেছে এই প্রশ্নগুলো আমরা সমাধান করব। তাহলে চলুন প্রথমে আমাদের বইয়ের প্রবলেম নাম্বার 27, এটা 2012 সালে প্রশ্নটি এসেছে। প্রশ্নটি বলা হচ্ছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন প্রিপেয়ার এ 10 কলাম ওয়ার্কশিট। আমাদের 10 কলাম ওয়ার্কশিট করতে হবে। এটা রেওয়ামিল দেওয়া আছে, রেওয়ামিলের যোগফলটা দেওয়া আছে 6,46,250 টাকা, দুই পাশে মিলানো আছে। সমন্বয় দেওয়া আছে কয়টি? 7টি। আমাদের 10 কলাম ওয়ার্কশিট করতে হবে। তো আমরা 10 কলাম ওয়ার্কশিট জানি প্রথমে পার্টিকুলার লিখতে হয়, তারপরে এখানে 5টা মেইন কলাম হেডিং দিতে হয়। ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড ব্যালেন্স শিট। প্রত্যেকে ডেবিট ক্রেডিট করে 2টা কলাম হবে, তাহলে 5 দুগুণে মোট 10টা কলাম হবে। এরপরে আমাদের প্রশ্নটা দেখে দেখে পড়াতে হবে। এই প্রশ্নটা সব ট্রায়াল ব্যালেন্স মিল করতে হবে। এরপরে অ্যাডজাস্টমেন্টগুলো সমন্বয় করে পড়ে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। অ্যাডজাস্টমেন্টের যোগফল 2টা মিলে যাবে। এরপরে যোগ বিয়োগ করে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের যোগফল মিলবে। এবার ইনকাম স্টেটমেন্ট আয় এবং ব্যয়, আয় থেকে ব্যয় বাদ দেওয়ার পরে যা থাকে এটা নিট ইনকাম যাবে কোথায়? ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে। এবং সম্পদগুলো ব্যালেন্স শিটের ডেবিট পাশে, দায়গুলো ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে। দুই পাশে যোগ করলে সম্পদ এবং দায় মিলে যাবে, এটাই অঙ্ক সঠিক হবে। তো আপনারা আজকে এই অঙ্কটা করবেন বাসায়। 12 সালের অঙ্কটা। এবার 13 সালে আসুন। এখানে বলছে ফলোইং পার্টিকুলার আর দেওয়া, এখানে ইনফরমেশনগুলো যা দেওয়া হয়েছে। সুমন ট্রেডার্সের যোগফল আছে 19,70,000 টাকা। আচ্ছা, ইনফরমেশনগুলো এখানে দেখা যাচ্ছে মোট 7টি সমন্বয় দেওয়া আছে। এতে আমাদের কি করতে হবে? 10 কলাম ওয়ার্কশিট তৈরি করতে হবে। তো 10 কলাম ওয়ার্কশিট আমরা এটা দেখি ইনশাল্লাহ। এইরকম একটা 30 মান্থ নোট পেবেল। এই 30 মান্থ কোনো কাজে লাগবে না। আমরা কতটুকু ইউজ করেছি? ইস্যু 1 জুন 30, ইস্যু করা হয়েছিল জুন মাসের 30 তারিখে। আর 13 সালে অ্যাট দ্য রেট অফ 10% ইন্টারেস্ট। এখন 13 সালে জুন মাসে যদি 30 তারিখে ইস্যু করা হয়, ডিসেম্বর পর্যন্ত আসতে কয় মাস লাগে? 6 মাস। এই 6 মাসের ইন্টারেস্ট আমাদের পক্ষে আছে। তো 6 মাসের ইন্টারেস্ট কত হয়? নোট পেবেলের পরিমাণ দেখতে হবে। এগুলো সমন্বয় করবেন। আমরা এর আগে এই ধরনের অঙ্ক কিন্তু আমরা করেছি। নোট পেবেলের পরিমাণ কোথায় দেখলাম? এখানে নোট পেবেল আছে 2 লাখ টাকা। 2 লাখের উপর 10% করলে 20,000। 20,000 হ্যাঁ, 20,000 এবার আমাদের অর্ধেক করতে হবে, তাহলে 10,000। এর মধ্যে ইন্টারেস্ট এক্সপেন্স 5,000 লেখাই আছে। যদি ইন্টারেস্ট এক্সপেন্স রেওয়ামিলে দেওয়া থাকে 5,000, তাহলে আর বকে আছে কত? অনলি 5,000। ওই 5,000 টাকা ইন্টারেস্ট এক্সপেন্সেস ডেবিট দেখাতে হবে। ঠিক আছে, তাহলে আমরা সমন্বয়গুলো একটু দেখি। এটা শুরু করি। ওয়ার্কশিটের এই ছকটা তৈরি করেন। এখানে 5টা কলাম লিখলাম। ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড ব্যালেন্স শিট। এখন আমরা প্রশ্ন দেখে দেখে রেওয়ামিলটা লিখলাম। এবার অ্যাডজাস্টমেন্টগুলো আমরা সমন্বয় করি। প্রথম যেটা পড়লাম সেটা হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবেল ক্রেডিট। ইন্টারেস্ট এক্সপেন্স নামে আমাদের একটা এখানে হিসাব ছিল। ইন্টারেস্ট এক্সপেন্স নামে এই যে 5,000 টাকা, এই হিসাবটা পূর্বে ছিল। এখন আমাদের নতুন করে একটা হিসাব খুলতে হবে ইন্টারেস্ট পেবেল নামে। তো ইন্টারেস্ট পেবেল আমরা এখানে নতুন খুললাম। তো সেখানে দিলাম কত? 5,000 টাকা। তাহলে ডেবিট এবং ক্রেডিট অ্যাডজাস্টমেন্টের ঘরে চলে আসলো। ঠিক আছে, দেখুন এই অ্যাডজাস্টমেন্টের ঘরটাই শুধু পূরণ করতে হবে, আর কোনোটা নয়। দ্বিতীয় এই সমন্বয় বলছে অ্যাক্রুড অফিস এক্সপেন্সেস 4,000 টাকা। তাহলে অফিস এক্সপেন্স ডেবিট আর অফিস এক্সপেন্স পেবেল ক্রেডিট। অফিস এক্সপেন্স আমাদের এখানে একটা হিসাবে আছে। অফিস এক্সপেন্স সেটা আমরা দেখি। অফিস এক্সপেন্স আছে, তাহলে অফিস এক্সপেন্স ডেবিট 4,000 টাকা আর অফিস এক্সপেন্স পেবেল ক্রেডিট এই 4,000 টাকা। আমরা নিজে নতুন একটা হিসাব করলাম পেবেল। ক্লিয়ার? নেক্সট আসি, প্রিপেইড ইন্স্যুরেন্স হ্যাজ বিন এক্সপায়ার্ড 1,000 টাকা পার মান্থ। তাহলে প্রতি মাসে 1,000 করে প্রিপেইড এক্সপেন্স এক্সপায়ার্ড হয়ে যায়। তো আমাদের জাবেদার ভাষা হবে ইন্স্যুরেন্স ডেবিট, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। ইন্স্যুরেন্স এক্সপেন্স নামে কোনো ঘর নেই, এই জন্য নতুন করে আমরা এটা হিসাব করলাম। 12 মাসে 12,000 টাকা ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট। আর প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট আমরা উপরে দেখছি। প্রিপেইড এক্সপেন্স কোথায় আছে? প্রিপেইড, এখানে প্রিপেইড ইন্স্যুরেন্স আছে, যে এখানে 12,000 টাকা। ক্লিয়ার? নেক্সট আসুন সমন্বয় আরেকটা।
আনআর্ন সার্ভিস রেভিনিউ 20,000 টাকা ইনক্লুডিং ইন সার্ভিস রেভিনিউ। তো আনআর্ন সার্ভিস রেভিনিউ যদি 20,000 টাকা সার্ভিস রেভিনিউর ভিতরে থেকে যায়, সার্ভিস রেভিনিউ কমাতে হবে, সার্ভিস রেভিনিউ ডেবিট, আনআর্ন সার্ভিস রেভিনিউ ক্রেডিট 20,000 টাকা। এখন সার্ভিস রেভিনিউ নামে একটা হিসাব এখানে আছে, এটা আমরা ডেবিট করব, এই যে 20,000 টাকা আনআর্ন সার্ভিস রেভিনিউ নামে এখন ক্রেডিট, নতুন করে হিসাব খুলতে হবে, আনআর্ন সার্ভিস রেভিনিউ ক্রেডিট 20,000 টাকা। ক্লিয়ার? নাম্বার নেক্সট, প্রিপেইড রেন্ট পেইড অন জানুয়ারি 1, 2013 ফর 24 মান্থ পিরিয়ড। 24 মাসের ইন্স্যুরেন্স ইতিমধ্যে 12 মাস অতিবাহিত হয়ে গেছে, তাহলে ইন্স্যুরেন্স ডেবিট, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। তাহলে প্রিপেইড যে ইন্স্যুরেন্সটা ছিল সেটা ক্রেডিট হয়ে গেল। প্রিপেইড ইন্স্যুরেন্সটা আমরা প্রথম হিসাবে পাচ্ছি প্রিপেইড, আমরা একটু খুঁজে নিই প্রিপেইড ইন্স্যুরেন্স। এখানে দেখলাম প্রিপেইড অ্যাডভার্টাইজ সেকশন ছিল, এখানে প্রিপেইড রেন্ট আছে, প্রিপেইড রেন্ট। তাহলে সমন্বয়টা কি বলা হলো? প্রিপেইড রেন্ট, এটা আমি মিস্টেক হয়েছে, প্রিপেইড রেন্ট অর্ধেক এক্সপায়ার্ড হয়ে গেছে, তাহলে প্রিপেইড রেন্ট ক্রেডিট হবে আর রেন্ট এক্সপেন্সেস ডেবিট হবে। তো রেন্ট এক্সপেন্স কই? নিচে যে প্রিপেইড রেন্ট ক্রেডিট 60,000 টাকা হয়েছে অর্ধেক, আর রেন্ট এক্সপেন্সেস নিচে লেখা হয়েছে যে 60,000 টাকা নতুন করে একটা ঘর তৈরি করা হয়েছে, এটা হিসাব খোলা হলো রেন্ট এক্সপেন্স। ক্লিয়ার? রেন্ট এক্সপেন্স হিসাব ছিল না। নেক্সট আসি প্রিপেইড অ্যাডভার্টাইজিং পেইড মার্চ মাসের 31 তারিখে, তাহলে মার্চ মাসের পরে থেকে শুরু হয়েছে, ডিসেম্বর পর্যন্ত 9 মাস। তো 9 মাসে এক্সপায়ার্ড হয়েছে কত? 9 মাসে এক্সপায়ার্ড হওয়ার পরে এখন আমাদের সম্পদটুকু জাবেদা করবো নাকি খরচটুকু জাবেদা করবো? এর জন্য আমাদের একটু রেয়ামিল দেখতে হবে। রেয়ামিলে দেখা আছে প্রিপেইড অ্যাডভার্টিসমেন্ট লেখা ছিল। প্রিপেইড অ্যাডভার্টিসমেন্ট যদি লেখা থাকে, ওই প্রিপেইডের মধ্যে 9 মাসের খরচ হয়ে গেছে। 12 মাসের মধ্যে 9 মাস খরচ হয়ে গেলে 80,000 টাকা ভাগ 12 মাস গুণ 9 মাস, এটা আসে 60,000 টাকা। তো আমরা জাবেদা করবো অ্যাডভার্টিসমেন্ট এক্সপেন্স ডেবিট, প্রিপেইড অ্যাডভার্টিসিং ক্রেডিট। এখন অ্যাডভার্টিসিং এক্সপেন্স একটা নতুন হিসাব খুলতে হবে, নিচেই 60,000 টাকার জন্য আমরা একটা হিসাব খুললাম। ওকে, নেক্সট নাম্বার ডিপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট 10,000 টাকা অ্যান্ড বিল্ডিং 50,000 টাকা, 50 আর 10 60,000 টাকা। তাহলে আমরা এখানে ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস ডেবিট 60,000 টাকা লিখলাম, আর অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট ক্রেডিট 60,000 টাকা লিখব। এই যে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন উপরে আছে, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট কই? অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট, এই যে 10,000 টাকা। দেখুন ইকুইপমেন্টের হচ্ছে 10,000 টাকা আর বিল্ডিংয়ের হচ্ছে 50,000 টাকা, দুটো মিলে কত? 60,000 টাকা। ক্লিয়ার? তাহলে দুইটা হিসাব ছিল, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন অন বিল্ডিং আর অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট। আর ডিপ্রিসিয়েশন ছিল না, আমরা ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস নতুন করে লিখে এই যে 60,000 টাকা টাইপ করলাম। সমন্বয়গুলো সব শেষ হয়ে গেছে, এখন আমরা প্রশ্ন রেখে দিলাম, দিয়ে এবার অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করবো। প্রশ্ন ছাড়াই আমাদের সরাসরি উত্তরপত্রে চলে আসলাম, যোগ বিয়োগ করি। ক্যাশ 2,05,000 টাকা, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স ডেবিট পয়সা 2,05,000 টাকা আসলো। এরপরে ল্যান্ড 5 লক্ষ টাকা, এটা ডেবিট পয়সা 5 লক্ষ টাকা আসলো। পেইড প্রিপেইড ছিল 80,000 টাকা, এখান থেকে 60,000 টাকা কমে গেলেই 20,000 টাকা থাকলো। বিল্ডিং 6 লক্ষ টাকা, এটা ডেবিট পয়সা 6 লক্ষ টাকা, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ডেবিট পয়সা বসালাম। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন 50,000 টাকা, আগে ছিল 1,20,000, 50,000 বাড়লো 1,70,000 টাকা, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ক্রেডিট পয়সা। ইকুইপমেন্ট ডেবিটে বসালাম 1,20,000 টাকা। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন আগে ক্রেডিট ছিল 20 আর 10 মোট 30,000 টাকা। এরপর নোট পেবেল 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা ক্রেডিট পয়সা বসালাম। অ্যাকাউন্ট পেবেল 1,30,000 টাকা ক্রেডিট পয়সা দেখানো হলো। ক্যাপিটাল 8 লক্ষ টাকা ক্রেডিট পয়সা দেখানো হলো। ড্রয়িং ডেবিট পয়সা 1 লাখ টাকা। আর সার্ভিস রেভিনিউ এটা ক্রেডিট পয়সা বসবে, কারণ এটা ক্রেডিট ছিল। স্যালারি এক্সপেন্সেস 1,90,000, কোনো সমন্বয় নেই, 1,90,000 টাকা ডেবিট পয়সা বসবে। প্রিপেইড ইন্স্যুরেন্স এটা সমন্বয় আছে, আগে ডেবিট ছিল 20,000, এখন ক্রেডিট হয়ে গেছে 12,000, তাহলে ডেবিট থাকলো মাত্র 8,000 টাকা ডেবিট অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে। অফিস সাপ্লাই 10,000 টাকা ছিল, এখন 10,000 টাকায় থাকবে ডেবিট পয়সা, কোনো সমন্বয় নেই। ইলেকট্রিসিটি এক্সপেন্সেস 5,000 টাকা, এটা ডেবিট পয়সা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে 5,000 টাকা। অফিস এক্সপেন্সেস 15,000 টাকা আর ডেবিট হয়েছে 4,000 টাকা, 15 আর 4 19,000 টাকা ডেবিট। ইন্টারেস্ট এক্সপেন্সেস 5,000 টাকা, আবার ডেবিট হয়েছে 5,000 টাকা, তাহলে মোট 10,000 টাকা ডেবিট। প্রিপেড রেন্ট আগে ছিল কত? 1,20,000, ক্রেডিট হয়ে গেল 60,000, থাকলো ডেবিট পাশে 60,000 টাকা। ইন্টারেস্ট পেবেল 5,000 টাকা ক্রেডিট পাশে, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিট পাশে।
অফিস এক্সপেন্স পেবেল এটাও ক্রেডিট পাশে, কারণ এটা ক্রেডিট ছিল। ইন্স্যুরেন্স এক্সপেন্সের ডেবিট পাশে 12,000 টাকা, 12,000 টাকা ডেবিট পাশে বসবে। আর্ন সার্ভিস রেভিনিউ এটা ক্রেডিট পাশে 20,000 টাকা ক্রেডিট পাশে বসলো। রেন্ট এক্সপেন্সেস 60,000 টাকা ডেবিট পাশে, এটা 60,000 টাকা ডেবিট পাশে বসানো। অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস 60,000 টাকা ডেবিট পাশে 60,000 টাকা বসানো হলো। ডিপ্রিসিয়েশন 60,000 টাকা, এই 60,000 টাকা ডেবিট পাশে এক্সপেন্স ছিল। এখন আসুন অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা আমরা যোগ করি। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স যোগ করে দুই পাশ যখন মেলে কিনা, যদি মিলে থাকে তাহলে আমাদের অঙ্ক এদিক ব্যালেন্স সঠিক হয়েছে। এখান থেকে এবার আমাদের ইনকাম স্টেটমেন্টে যাবে আয় আর ব্যয়, ব্যালেন্স শিটে যাবে সম্পদ আর দায়। দায়গুলো ব্যালেন্স শিটে ক্রেডিট পাশে যায়, সম্পদগুলো ব্যালেন্স শিটে ডেবিট পাশে যায়। আয়গুলো ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট পাশে বসে আর ব্যয়গুলো ইনকাম স্টেটমেন্ট ডেবিট পাশে বসে। একটা একটা করে আইটেম আমরা বলবো কোনটা সম্পদ, কোনটা আয়, কোনটা ব্যয়, কোনটা দায়। এগুলো যেমন ক্যাশ এটা অ্যাসেট, এটা ব্যালেন্স শিটে ডেবিট পাশে যাবে। ল্যান্ড এটা অ্যাসেট, এটা ব্যালেন্স শিটে ডেবিট পাশে যাবে। প্রিপেইড এটা অ্যাসেট, ব্যালেন্স শিটে ডেবিট পাশে যাবে। তো ব্যালেন্সটা নিতে হবে এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের যে 20,000 টাকা, এটা 80,000 নেওয়া যাবে না। বিল্ডিং 6 লাখ টাকা, এটা ব্যালেন্স শিটে ডেবিট পাশে সম্পদ হিসেবে যাবে। অ্যাকোমোডেটিভ পিছনে এটা দায়, ব্যালেন্স শিটে ক্রেডিট পাশে যায় 1,70,000 টাকা। ইকুইপমেন্ট এটা অ্যাসেট, এটা আমাদের ব্যালেন্স শিটে ডেবিট পাশে আসবে। এরপরে আসুন অ্যাকুমুলেটিভ ডিপ্রিসিয়েশন দায়, এইটা ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে 30,000 টাকা দায়। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের টাকাটা নিতে হবে। নোট পেবেল 2 লাখ টাকা, ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে যায়। অ্যাকাউন্ট পেবেল 1,30,000, ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে বসাতে হবে। ক্যাপিটাল 8 লাখ টাকা, ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে বসাতে হবে। ড্রয়িং 1 লাখ টাকা, ডেবিট পাশে বসাতে হবে। সার্ভিস রেভিনিউটা আয়, ইনকাম স্টেটমেন্টে যায় ক্রেডিট পাশে 6,80,000 টাকা। স্যালারি এক্সপেন্সেস, স্যালারি এক্সপেন্সটা ব্যয়, এটা ইন্স্যুরেন্স, এটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট ডেবিট পাশে দেয়। প্রিপেড ইন্স্যুরেন্স এটা সম্পদ। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স ছিল 8,000 টাকা, এটা ব্যালেন্স শিটে ডেবিট পাশে গেছে। অফিস সাপ্লাইজ এটা সম্পদ, ব্যালেন্স শিটে ডেবিট পাশে যাবে। এরপরে আসুন ইলেকট্রিসিটি এক্সপেন্স, অফিস এক্সপেন্স, ইন্টারেস্ট এক্সপেন্স, এই এক্সপেন্সগুলো সব ইনকাম স্টেটমেন্টে ডেবিট পাশে বসবে। সকল খরচ ইনকাম স্টেটমেন্টে ডেবিট পাশে যায়। প্রিপেড রেন্ট এটা সম্পদ, এটা ব্যালেন্স শিটের ডেবিট পাশে যাবে। ইন্টারেস্ট পেবেল এটা দায়, ব্যালেন্স শিট ক্রেডিট পাশে যায়। অফিস এক্সপেন্স পেবেল এটা ব্যালেন্স শিট ক্রেডিট পাশে যায়। ইন্স্যুরেন্স এক্সপেন্সেস, আর এখানে ইন্স্যুরেন্স এক্সপেন্সেস এটা খরচ, এটা ইনকাম স্টেটমেন্ট ডেবিট পাশে যাবে। আনআর্ন রেভিনিউ এটা দায়, ব্যালেন্স শিটে ক্রেডিট পাশে যায়। রেন্ট এক্সপেন্সেস এটা খরচ, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স এটা খরচ, এরপরে ডিপ্রিসিয়েশন এক্সপেন্সের খরচ। এই খরচগুলো সব ইনকাম স্টেটমেন্টে ডেবিট পাশে যাবে। ক্লিয়ার? এখন আসুন খরচগুলো আমরা সব নিচে লিখলাম, লিখে এখন আসুন ইনকাম স্টেটমেন্টের আয় পাশ আর ব্যয় পাশ এই দুটো খেয়াল করে দেখলাম যে আয় পাশে অ্যামাউন্টটা বেশি, যোগ করলাম 6,80,000 টাকা হয়েছে। 6,80,000 টাকা যোগ করে এটা ডেবিট পাশে বসালাম। এখান থেকে আমরা বাদ দিয়ে দিলাম, এইগুলো বাদ দেওয়ার পরে নিট প্রফিট থেকে গেল। নিট প্রফিট কত হয়েছে? 2,64,000 টাকা। নিট প্রফিট ব্যালেন্স শিটে ক্রেডিট পাশে যায়। এবার আমরা যোগ করলাম ব্যালেন্স শিট, ডেবিট এবং ক্রেডিট যোগ করার পরে দেখা গেল দুই পাশ মিলে গেছে। এটা হচ্ছে 16,23,000 টাকা ব্যালেন্স শিটের যোগফল হয়েছে। ক্লিয়ার? এবার আসুন 14 সালে দেখে আসি। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে 14 সালে, ঠিক আছে, দেখুন এটা ওয়ার্কশিট করতে হবে, 10 কলাম ওয়ার্কশিট 14 সালের। এটা আপনাদের বাসার কাজ থাকবে, সহজ আছে। এই আগে যে অঙ্কটা করলাম এই অঙ্কের সাথে 30 মান্থ, এই 30 মান্থ কিন্তু কোনো কাজের না, শুধু ইন্টারেস্টটা হিসাব করে শুধু আমাদের দেখাতে হবে। এখন ব্যালেন্স শিট আমরা ওয়ার্কশিট করলাম, 10 কলাম ওয়ার্কশিট। 14 সালে মার্কেটিং ডিপার্টমেন্টে আরেকটা অঙ্ক আসছে, ঠিক আছে, দেখুন 4টে ডিপার্টমেন্টে 4টে অঙ্ক আসছে। মার্কেটিং ডিপার্টমেন্টে এটাও 10 কলাম ওয়ার্কশিট করতে হবে। এখানে সমন্বয় আছে 7টা। আরেকটা অঙ্ক দেখি, এটাও 14 সালের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 10 মার্কের একটা অঙ্ক আসছে 12 নম্বর কোয়েশ্চেনে। এটা 10 কলাম ওয়ার্কশিট করতে হবে। খুবই সহজ সমন্বয় এগুলো, তো আপনারা এটা আজকে প্র্যাকটিস করবেন। 14 সালে লাস্টে ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং ডিপার্টমেন্টে আরেকটা অঙ্ক আছে 32 নম্বর, এটা এখানেও বলছে 10 কলাম ওয়ার্কশিট করতে হবে। তো এই ছিল আমাদের আজকে 14 সাল পর্যন্ত। আগামী ক্লাসে আমরা 15 সাল থেকে শুরু করব, ঠিক আছে। আগামী ক্লাসে দেখার জন্য আহ্বান রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।